বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল। বিএনপি যথারীতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে। কথাটা আমির খসরু ভাই একেবারে ঠিক না। আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। 2007-8 সালে তখন তো 111-এর সরকার আপনাদের পাশায় লাথি দিয়ে খেদায় দিয়ে তারপরে আসছিল, অনির্বাচিত সরকারই তো ছিল। এফডিআই প্রবাহ প্রায় $1 বিলিয়ন ছাড়া যায়, এটা একটা রেকর্ড ছিল। আমির খসরু ভাই, আপনি তো সিনিয়র নেতা, কথাবার্তা তো বুঝে বলবেন। আপনি অ্যাকাউন্টিংয়ে মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা 3টা সিম্পল জিনিস দেখা করে। এইটারে বলা হয় ডানিংস ওএলআই প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম। এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়। ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ অ্যাডভান্টেজ, কোম্পানির নিজস্ব প্রযুক্তি, ব্র্যান্ড, প্যাটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন, এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয়। এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে। আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ, মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া। তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে, বিনিয়োগ কেন করবে, কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে। আপনি যে লোকেশন অ্যাডভান্টেজ, এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না। আওয়ামী লীগ যে 173 দিন হরতাল করেছিল আপনাদের আমলে, বিএনপির আমলে, সেটা তো নির্বাচিত সরকারই ছিল। কেন করেছিল এবার বুঝেছেন তো? আর আপনাদের যে চুষ্টি ছিল আওয়ামী লীগ এতদিন, যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন, কেন দিতেন বুঝেছেন তো? আপনারা এই দেখায় 173 দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল, কি সারা গেছিল। এই 173 দিন হরতালের এফডিআই আসছিল কতদিন জানেন? 91 থেকে 96 খালেদা জিয়ার আমলে। 91 আনুমানিক আসছিল 20 থেকে 30 মিলিয়নের মতো মাত্র। 95টা বাইরে 100 মিলিয়নের কিছু বেশি হয়েছিল। গড়ে 50 থেকে 80 মিলিয়ন আসছিল বছরে, কিছুই না। এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলের সাথে 96-2001-এ আওয়ামী লীগ আমলে এফডিআই আসছিল গড়ে 200 থেকে 300 মিলিয়নের মতো। বুঝেছেন তো? কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল, তো কেন তখন এফডিআই আসে নাই? ব্যাখ্যা দেন এটার। তাই আমির খসরু ভাই এমন কিছু কয়েন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে, ধরাটাই স্বাভাবিক। দেশের উপকার হইলে, দেশ আগায় গেলে তো ওদের সমস্যা। কিন্তু মনে হচ্ছে বিএনপির নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যে এমন একটা সফল সম্মেলন হইলো। তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছতাচ্ছিল্য করে একটা ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে, গ্যাস নাই, পাওয়ার নাই, রিজার্ভ নাই, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। আর কি বলবো, ডাক্তার জাহেদ যদি সবকিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল। বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ, এটা একটা স্পেশালাইজ স্কিল। আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে, যে কথা আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করব, কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর দিই। তার আগে আরেকটা কথার উত্তর দেওয়ার দরকার আছে, কারণ আবার আজকে দেখলাম যে 2 সাংবাদিক, এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী, আবার সেই অনুসন্ধানীর পোস্ট শেয়ার দিয়েছে আর এক বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক। তারা কইছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে, তাই এইসব কইরা বিনিয়োগ আসবি না, বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি। হ্যাঁ, আরও কিবা মেলা কিছু কইছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। তাই হয়েছে কি, বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিউলিস হওয়ার শখ জাগে। মানে সে সবার তো বেশি বুঝে, মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি, কৃষি থেকে শিল্প, বাণিজ্য থেকে সমাজবিজ্ঞান, ডাক্তারি থেকে প্রকৌশল, রাজনীতি থেকে রাষ্ট্রনীতি, কূটনীতি, কোনো কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না। খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি। হ্যাঁ, আর নিজের ভিতরের অন্তঃসার, শূন্যতা, মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাদ কইরা বের হয়ে যায়। ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয়, ওর বস্ত কাফের একটা। আমার কাছে থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়া, তাই ওর বসের নাম জানি, ওর বস তো কাফের, ওর হিসাবেই কাফের। তো ওই বসের কথা উঠে বসে কেন? ওই লন্ডনে থাকি বা কেন? ওটাও তো কাফের দেশ। মানিক বন্দ্যোপাধ্যায় ইনকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল। গল্পটা কি, এটা মজার গল্প, এটা কয়নি। আর ডাকাতি করতে যে আহত হয়ে লুলা হয়ে যায়, নাম ভিকু। তারপরে ভিক্ষা করা ধরে। এই যে কচু খেতে যেমন মোটা আজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল না, তারপরে অনুসন্ধানে চাজিয়েছে, তার সাথে মিল আছে কলে। তো ওই একই জায়গাত এক স্বামী স্ত্রী ভিক্ষা করে। ওই ভিখারি মাইয়া, ওই যে স্ত্রী, তার নাম পাসি, ওর পায়ে একটা পচা ঘা আছে, সেটা হইতেছে ওর সম্পদ, ওইটা দেখায় ভিক্ষা নেয়। তো ওই যে অনুসন্ধানী সাইজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় নেয় না, মানুষের কাছাকাছি যে বাগায় নেয়, ওইটাই তার সম্পদ আর কি। হ্যাঁ, তো এক রাতে ভিখু পাসির স্বামীরে মেরে ফেলে তো পাসিক পিঠে তুলে পলাইতেছে, আকাশে চাঁদ উঠেছে, ওই অন্ধকারে 2 প্রাণী চলিচ্ছে, আর গল্পটা শেষ হইতেছে এইভাবে। বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা।
সবচেয়ে ক্লাসিক, সবচেয়ে সাহিত্যিক লাইন এগুলো, বলি আপনার শুনেন। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল, লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। যাই হোক, কচু খেতে ইংরেজি যেটা কইছে সেটা কি ঠিক আছে? ঠিক কইছে। এই যে ইজ অফ ডুইং বিজনেস, এটা সূচক করতো বিশ্বব্যাংক 2021 সালে এটা বন্ধ করে দেয়। এর প্রধান কারণ ছিল তথ্য জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব। চীন, সৌদি আরব এবং আজারবাইজানের র্যাঙ্ক উন্নত করতে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল তদন্তে এই অনিয়মের প্রমাণ মেলে। তো তারপরে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে 2021 সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয়। নতুন সূচকটা কি? নতুন সূচক হইতেছে বিজনেস রেডি, এটাকে বি রেডি বলে। এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সূচক। 2024 সালে বিশ্বব্যাংক চালু করে এই বি রেডি, যা ব্যবসা পরিচালনা, পরিবেশ, সক্ষমতা পরিমাপ করে। এই 10টা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে। যেমন ধরেন ব্যবসা শুরু, কর প্রদান, চুক্তি প্রয়োগ, বৈদেশিক বাণিজ্য, শ্রম নিয়োগ, সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি। বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত? বিশ্বব্যাংকের এই নতুন বি রেডি সূচকে বাংলাদেশ 50টা দেশের মধ্যে 29তম। উইজারে দেখাইছে 5 বছরে পুরানা। হ্যাঁ, 2020 সালে বাংলাদেশের অবস্থান ছিল 190টা দেশের মধ্যে 168তম। তো 50টা দেশের মধ্যে 29তম। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে না? তো গুগল কইরা আর বুদ্ধিজীবিতা কত? বাংলাদেশে বিনিয়োগ আসবে, বিপুল বিনিয়োগ আসবে, কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে। আগামী 5 বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিই। আপনারা জানেন আমি মার্কেটিংয়ের লোক, আমি মার্কেট অ্যাক্সেসের লোক না। কোম্পানি নতুন কোন মার্কেটে কাজ শুরু করবে সেটা যারা সিদ্ধান্ত নেয়, এটা হইতেছে মার্কেট অ্যাক্সেসের লোক। আমার কোম্পানিগুলো বাংলাদেশে আসছে, মানে আমি যার জন্য কাজ করি, আমি যেটি চাকরি করি, আমার কোম্পানিগুলো কি কি জানেন তো? আমি যেটা গ্লোবাল মেডিকেল রিলেশনসে কাজ করি, অনেকে ভাবে আমি কসমেটিক্স নিয়ে কাজ করি। আমি কাজ করি ভিসি ল্যাবরেটরিজ, সেরাবে, স্কিনসিউটিক্যালস, লারোসপোজে আর স্কিন বেটার সায়েন্স নিয়ে। এই 5টা কোম্পানি আসছে, 5টা বাংলাদেশে। কত চাকরি হবে চিন্তা করেন। আমার এই টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে। তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করার লাগিচ্ছে, পুরে পুরে বোঝা লাগিচ্ছে এই জিনিসটা কি। তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন তা বুঝতে পারছি। প্রথমে বলে নিই, সব শিল্পে, সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ? ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই। এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব, আলাপটা খুব ইন্টারেস্টিং হবে। আগে অন্য একটা জিনিস দেখে নিই, বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী? আপনি যদি বিনিয়োগকারী হইতেন তাইলে আপনি কি করতেন? আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশে কর ছাড়ের দীর্ঘমেয়াদ আছে। বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি, আইসিটি, ফার্মাসিউটিক্যাল 10 বছর করমুক্ত সুবিধা পায়। ভারত পাকিস্তানে সর্বোচ্চ 3 থেকে 10 বছর সেক্টর ভেদে। 2 নম্বর, রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে। সফটওয়্যার রপ্তানিতে 20% নগদ প্রণোদনা, ভারতে 0.5 থেকে 4.3%, পাকিস্তানেতে 1 থেকে 5%। এসিজেড যেটা, সেখানে 100% বিদেশি মালিকানা সম্ভব। বাংলাদেশে কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই। ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে। নারী কেন্দ্রিক প্রণোদনা, 10% নারী কর্মী নিয়োগে 20% কর রেয়াত পাওয়া যায়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয়। গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা, সোলার প্যানেল আমদানিতে 50% ভ্যাট ছাড়, নবায়নযোগ্য প্রকল্পে 10 বছর করমুক্ত। ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম। আমরা তো জানি বন্ডেড ওয়্যার হাউসের সুবিধা আছে, রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্কমুক্ত। ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া। শ্রম খরচ সাশ্রয়ী, ন্যূনতম মজুরি বাংলাদেশে $120 মাসে, ভারতে $220 মাসে, পাকিস্তানে $150। এসিজেড করের হার, এসিজেড ভিত্তিক শিল্পে কর 10 থেকে 12%, ভারত এটা 15 থেকে 18%, পাকিস্তান এটা 20 থেকে 30%। ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা 10 বছর করমুক্ত, ভারতে এটা সীমিত সুবিধা। আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন? ইন্ডিয়ায়, পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি, বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে। বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া, এই জন্যই প্রফেসর ইউনূসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা, আমাদের পলিটিশিয়ানরা। বুঝছাও, 2025 থেকে 2041 পুরা বদলে যাবে বাংলাদেশ। কেমনে বদলাবে সেটা বলতেছি। এটা শুরুটা করে দিয়ে যাইতে হবে প্রফেসর ইউনূসকে, এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে। জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধি অর্জন করেছিল জানেন? জিয়া নিজে সৎ ছিলেন। প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত।
বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে। প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয়। দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য। যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত। এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না, ডেটা বা আইডিয়ার উপর দাঁড়ায় তৈরি হয়। 2025 থেকে 2041 এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ। আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে। কিভাবে বদলাবো? আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো। শুধু অনুসরণ করলে হবে না, ট্রেন্ড সেটার হইতে হবে। চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ইকোনমিক চেহারা বদলাই দেব। ডাক্তার জাহেদের প্রশ্নের উত্তর এখানেই পাবো। আলোচনাটা জটিল মনে হইতে পারে, অসুবিধা নেই, সেলসালায়া বুঝে যাবেন।